আসসালামু আলাইকুম। সবাইকে আজকে আমাদের ১ম ক্লাসে স্বাগতম। আ তোমরা জানো আমরা আজকে তোমাদের জন্য একটা ফ্রি ক্লাসের আয়োজন করছি। তো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে কোষ বিভাজন। তো আমরা আজ থেকে শুরু করে প্রায় ১৫ তারিখ পর্যন্ত আমরা তোমাদের জন্য কিছু ফ্রি ক্লাসের আয়োজন করছি। যে ক্লাসগুলোতে মেইনলি আমরা তোমাদের শেখাবো যে কিভাবে আ এইচএসসি-তেই অ্যাডমিশনের প্রস্তুতি সম্পূর্ণভাবে নিতে হয়। আ আমি আজকে তোমাদের যেভাবে পড়াবো এভাবে যদি তোমরা পড়তে পারো ইনশাআল্লাহ আ এইচএসসি-তে তোমরা অ্যাডমিশনের সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারবা। তো শুরুতে একটু পরিচিত হয়ে নিই। বর্তমানে ইন্টার্ন ডাক্তার হিসেবে কর্মরত আছি। তো এই যে দীর্ঘ ৬ বছরের মতো আমি বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এবং মেডিকেল অ্যাডমিশন এবং ভার্সিটি অ্যাডমিশন আ আ পড়ানো শুরু করছি। তো এই আমার ৬ বছরের যে অভিজ্ঞতা, এই ৬ বছরের অভিজ্ঞতা থেকেই তোমাদের আমি আজকে মেইনলি হচ্ছে শিখাবো যে কিভাবে পড়লে এইচএসসি-তেই মেডিকেল এবং ভার্সিটি অ্যাডমিশনের সম্পূর্ণ প্রস্তুতি হয়ে যায়। তো আমরা ক্লাসটা শুরু করি। তোমরা হচ্ছে যেকোনো প্রবলেম যদি আমাদের কোনো কথা যদি বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমাদের যে চ্যাট বক্স আছে ওখানে আমাকে জানাবা। আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই আশা করি সাউন্ডটাও পাচ্ছ ক্লিয়ার। আর আমরা তোমাদের যখন পড়াবো, তখন এই যে লাল যে ফোঁটাটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে মেইনলি আমি ইন্ডিকেট করব আমি কোন লাইনটা পড়াচ্ছি। ঠিক আছে? তো তোমরা যদি সাউন্ড না শুনতে পাও বা বুঝতে অসুবিধা হয়, তোমরা আমাকে জানাবা। তো শুরু করি আজকে আমাদের ১ম অধ্যায়। ১ম যে টপিক সেটা হচ্ছে কোষ বিভাজন। তো কোষ বিভাজন কি ক্লাস 10 থেকেই তোমরা পড়ে আসতেছো যে কোষ বিভাজন কি? একটা কোষ সহজ কথায় ২ টা কোষে বিভাজিত হয়ে যাবে বা অনেক সময় একটা কোষ থেকে ৪ টা কোষ তৈরি হয়। এই যে এটাকে সাধারণত কোষ বিভাজন বলে। তো কোষ বিভাজনের সংজ্ঞা-টজ্ঞা অনেক কিছু অনেকে পড়তে যায়, এত কিছুও দরকার নাই। আমরা জাস্ট আমাদের অ্যাডমিশনের জন্য কোনটা লাগে, এইচএসসির জন্য কোনটা লাগবে, ভার্সিটি অ্যাডমিশনের জন্য কোনটা লাগবে জাস্ট এগুলোই শিখব। আমরা অতিরিক্ত কিছু কথা বেশি কথা যেগুলো আমাদের এইচএসসি বা মেডিকেল অ্যাডমিশন বা ভার্সিটি অ্যাডমিশনে প্রয়োজন হবে না সেগুলো আমরা ফোকাস করব না। ওকে। তো আমরা একটু দেখি এই যে হেডলাইন। সাধারণত মনে রাখবা মেডিকেল অ্যাডমিশন গুলাতে বা ভার্সিটি অ্যাডমিশন গুলাতে হেডলাইনের উপর খুব ফোকাস করে কোয়েশ্চেন কর্তারা। তো আমরা হেডলাইন গুলোর দিকে প্রত্যেকটা হেডলাইন খুব ভালোভাবে পড়ার চেষ্টা করব। দেখি এই হেডলাইনটা দেখি। ১ম হেডলাইনটা কতটা ইম্পোর্টেন্ট না? কি বলতেছে? যে প্রক্রিয়ায় জীবকোষ বিভক্তির মাধ্যমে ১ টি থেকে ২ টি বা ৪ টি কোষ সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে। অর্থাৎ কোষ বিভাজন হয় ১ টা থেকে ২ টা অথবা ৪ টা কোষ। আমরা জানি ১ টা থেকে ২ টা যেটা হয় সেটাকে আমরা মাইটোসিস কোষ বিভাজন বলি। আর ১ টা থেকে ৪ টা কোষ যখন সৃষ্টি হয় সেটা হচ্ছে মিয়োসিস কোষ বিভাজন বলি। এক্ষেত্রে যে নতুন সৃষ্ট কোষকে বলা হয় অপত্য কোষ বা ডটার সেল। আর যে কোষটা বিভাজিত হয় তাকে বলা হয় মাতৃকোষ বা মাদার সেল। অর্থাৎ যে জন্ম দিবে সন্তান তাকে নিশ্চয়ই মাদার সেল বলব। যে কোষটা বিভাজিত হবে তাহলে তাকে মাদার সেল বলব। আর যে কোষটা তৈরি হবে তাকে আমরা বলব ডটার সেল বা অপাত্য কোষ। কেন ডটার সেল বলি? কারণ এই এই কোষটাই আবার পরবর্তীতে বিভাজিত হবে। সেজন্য অবশ্যই তাকে ফিমেল হতে হবে। মেলরা তো সন্তান জন্ম দিতে পারে না সরাসরি নিজের পেট থেকে। এজন্যই ডটার সেল বলা হচ্ছে, সন সেল বলা হচ্ছে না। ওকে, এবার আমরা দেখি যে হচ্ছে সর্বপ্রথম কোষ বিভাজন কে লক্ষ্য করেন? বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং একটা প্রাণী সেটার নাম হচ্ছে সালামান্ডার। এই সালামান্ডারের দেহে সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। আমাদের এমসিকিউ তো আসতে পারে যে হচ্ছে সর্বপ্রথম কোষ বিভাজন কোথায় লক্ষ্য করা হয়, কে লক্ষ্য করেন, এভাবে আসতে পারে। সেজন্য আমাদের নামটাও জানতে হবে এবং প্রাণীটির নামও জানা লাগবে। এখন এই প্রাণীটির বৈজ্ঞানিক নাম ইম্পর্টেন্ট কিনা? হ্যাঁ, এই প্রাণীটির বৈজ্ঞানিক নাম আমাদের পড়তে হবে। এখন এই বৈজ্ঞানিক নামটা দেখো খুবই কঠিনভাবে লেখা। যে কি যে টি দিয়ে কি সব উদ্ভট লেখা। এখন এত কষ্ট করে মুখস্থ করা কিন্তু কষ্টকর। এজন্য আমি সবসময় আমার স্টুডেন্টদের বলি যে তোমরা যদি বৈজ্ঞানিক নাম মুখস্থ করতে কষ্ট হয় সেক্ষেত্রে জাস্ট ১ম ২ টা ওয়ার্ড বা ১ম ২ টা লেটার মনে রাখবা। যেমন এই সামুদ্রিক স্যালামান্ডারের বৈজ্ঞানিক নাম যদি তোমরা টি আর এম দিয়ে মনে রাখো তাহলে কিন্তু সহজ হয়ে গেল। শুরুতে টি আর মানে ১ম ওয়ার্ডটার শুরুতে টি, দ্বিতীয় ওয়ার্ডটার শেষে এম। তাহলে টিএম দিয়েই তোমরা সামুদ্রিক স্যালামান্ডার এর বৈজ্ঞানিক নাম মনে রাখতে পারবা। দেন আমরা দেখি এই যে আ রুডলফ ভিসরাও ইনি বলেন কোষ থেকে কেবল কোষের সৃষ্টি হতে পারে। এমসিকিউতে দিয়ে দিতে পারে যে কোষ থেকে কেবল কোষের সৃষ্টি হতে পারে এই কথাটা সর্বপ্রথম কে বলেন? সেটা কি? রুডলফ। ওকে, এবার আসি হ্যাপ্লয়েড বনাম ডিপ্লয়েড। তো হ্যাপ্লয়েড কি, ডিপ্লয়েড কি এই জিনিসগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হয়। এই জিনিসগুলো আশা করি অনেকেই জানো, তবুও আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাপ্লয়েড মানে হচ্ছে আমরা জানি N আর ডিপ্লয়েড মানে হচ্ছে 2N। আর আমাদের দেহে ক্রোমোজোম থাকে এই ডিপ্লয়েড বা 2N সংখ্যা। আমাদের দেহে কি পরিমাণ ক্রোমোজোম থাকে? ডিপ্লয়েড বা 2N সংখ্যক।
আর আমাদের যে শুক্রাণু ডিম্বাণু বা জনন কোষ সেগুলোর ক্রোমোজোম থাকে n সংখ্যক। আমি আবার হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ক্লিয়ার করতেছি। হ্যাপ্লয়েড মানে n, ডিপ্লয়েড মানে 2n। আমাদের দেহে কোষগুলো সবাই হচ্ছে 2n অর্থাৎ ডিপ্লয়েড, আর আমাদের যে শুক্রাণু ডিম্বাণু অর্থাৎ জনন কোষ এরা হচ্ছে n অর্থাৎ হ্যাপ্লয়েড। এদের ক্রোমোজোম সংখ্যা সাধারণত অর্ধেক থাকে। তো এটা গেল হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের কথা। এগুলো যদিও এই অধ্যায়ের জিনিস না, তাও আমি একটু ধারণা দেওয়ার জন্য তোমাদের একটু বলে রাখলাম। এবার আসি কোষ বিভাজনের প্রকারভেদ। আমরা সবাই জানি কোষ বিভাজন ৩ প্রকার। সেটা কি? অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস মানে হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ মানে কি? সরাসরি। তাহলে অ্যামাইটোসিস মানে প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিস মানে সমীকরণিক বিভাজন, মিয়োসিস মানে হ্রাসমূলক বিভাজন। এখন কেন এই নামকরণ করা হয়েছে আমরা একটু পরে শিখব। কেন মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয়, কেন মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয়, কেন অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়, এগুলো আমরা এবার শিখব। প্রথমে আসি অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। তো অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলেই দিচ্ছে যে সরাসরি কোষটা বিভাজিত হবে, অর্থাৎ একটা কোষ সেটা সহজ কথায় সরাসরি বিভাজিত হয়ে যাবে। তাহলে আমরা ডেফিনিশন বা সংজ্ঞাটা যদি দেখি কি বলে, যে কোষ বিভাজন প্রক্রিয়া একটি মাতৃকোষ, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যম ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। এই যে সব বড় একটা ডেফিনেশন। এখন আমরা এখানে ফোকাস করব কোন ওয়ার্ডটার দিকে? এই যে সরাসরি ওয়ার্ডটার দিকে। তাহলে যে পদ্ধতিতে কোনো জটিল মাধ্যম ছাড়াই মানে কোনো ঝামেলা টামেলা ছাড়াই সরাসরি কোষটা বিভাজিত হয়ে যায় সেটাকে আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন বলি। এখন অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কাদের হয়? অ্যামাইটোসিস কোষ বিভাজনটা সাধারণত হয়ে থাকে আহ, অনুন্নত উদ্ভিদগুলো, অনুন্নত প্রাণী, সাধারণত অনুন্নত উদ্ভিদেরও হয়। তো সেক্ষেত্রে আমরা অ্যামাইটোসিস বলি না, আরো বিভিন্ন নামে ডাকা হয়। যাই হোক, ওগুলোতে আমরা যাচ্ছি না, আমরা শুধুমাত্র জানবো যে অ্যামাইটোসিস গুলো কোথায় হয়। তো তার আগে আমরা একটু চিত্রটা দেখি। একটা মাতৃকোষ, এই মাতৃকোষটা একটু কিছুটা লম্বা হয়েছে, দেন মাঝে একটা খাঁজ তৈরি হয়েছে, দেন আলাদা হয়ে গেছে। খুবই সিম্পল একটা পদ্ধতি, বা সরাসরি একটা কোষটা বিভক্ত হয়ে গেল। এই সরাসরি বিভক্ত হওয়াকে আমরা মেইনলি অ্যামাইটোসিস বলি। এখন অ্যামাইটোসিসের প্রক্রিয়া এখানে দেওয়া আছে। এই যে আমি মুখে যে জিনিসটা তোমাদের বললাম সেই কথাগুলো এখানে লেখা। ঠিক আছে? তো এগুলো না পড়লেও চলবে। এখন আসি আমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই অ্যামাইটোসিস কাদের ঘটে। আমি শুরুতেই বললাম যে নিম্ন শ্রেণীর প্রাণী এইগুলোতে অ্যামাইটোসিসটা ঘটে। এখন এই নিম্ন শ্রেণীর কয়েকটি প্রাণীর ভিতরে আছে ইস্ট, অ্যামিবা এবং ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন প্রক্রিয়া। তাহলে কি কি? ইস্ট, অ্যামিবা এবং ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন প্রক্রিয়া। এখন আমরা জানি হচ্ছে ইস্ট এককোষী, অ্যামিবাও এককোষী। তাহলে এখান থেকে আমাদের এমসিকিউতে আসতে পারে কিভাবে, যে কাদের অ্যামাইটোসিস হয়, এককোষী কয়েকটা প্রাণীর উদাহরণ দাও। এভাবে এমসিকিউতে আসতে পারে যে নিচের কোনটি এককোষী প্রাণী, তাই না? তাহলে ইস্ট এককোষী প্রাণী, অ্যামিবাও এককোষী প্রাণী। সেই সাথে ব্যাকটেরিয়াতে আমরা জানি এক ধরনের কোষ বিভাজন হয়, সেটার নাম হচ্ছে দ্বিবিভাজন। এই দ্বিবিভাজনটাও অ্যামাইটোসিসের মতোই। তাহলে সহজ কথায় অ্যামাইটোসিস কোথায় হয় যদি আমাদের জিজ্ঞাসা করা হয়, সেটা কি হবে? ইস্ট, অ্যামিবা এবং ব্যাকটেরিয়া। সেই সাথে সায়ানোব্যাকটেরিয়াতে হয়। এখানে এক্সট্রা একটা ইনফরমেশন দেওয়া, যদিও আমাদের বইয়ে এটা নেই, তবে তোমরা একটু লিখে নেওয়ার চেষ্টা করো। এবার আসি অ্যামাইটোসিসের তাৎপর্য। এই যে তাৎপর্য দুইজন বিজ্ঞানীর নাম দিছে এবং তারা হচ্ছে কি কথা বলছে সেগুলো লেখা এখানে। এখন এই জটিল জিনিসগুলো সাধারণত এইচএসসি লেভেলে আসে না, কিন্তু এগুলো অ্যাডমিশনে যেকোনো সময় দিয়ে দিতে পারে। সেজন্য তোমরা এখন থেকে এগুলো সুন্দর করে পড়ে নিবা। দেখো, বিজ্ঞানী বার্গারের মতে অ্যামাইটোসিস প্রক্রিয়া থেকে জটিল ও উন্নত কোষ বিভাজন পদ্ধতির উৎপন্ন হয়েছে। এখন এটা আমরা কিভাবে মনে রাখবো? সাধারণত আমরা দেখতেছি অ্যামাইটোসিসটা হচ্ছে অনুন্নত উদ্ভিদে হয়ে থাকে, অনুন্নত প্রাণীতে হয়ে থাকে। তো নিশ্চয়ই এইখান থেকে আস্তে আস্তে শুরু হতে হতে উন্নত প্রাণীতে আসা শুরু হয়েছে, অর্থাৎ শুরুতে কি ছিল? অ্যামাইটোসিস। আস্তে আস্তে এখান থেকে জটিল এবং উন্নত কোষ বিভাজন পদ্ধতি অর্থাৎ মাইটোসিস মিয়োসিসের উৎপন্ন হয়েছে। এটা এটা সর্বপ্রথম বলেন কে? বিজ্ঞানী স্ট্রেসবার্জার। আচ্ছা, এবার আমরা আসি মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন। মাইটোসিসকে সমীকরণিক কোষ বিভাজন কেন বলা হয়? এগুলো এইচএসসি খ দাগে আসে, এগুলো সবাই জানি, ক্লাস 10 থেকে তোমরা পড়ে আসতেছো। কারণ কি? কারণ মাইটোসিস প্রক্রিয়ায় একটা থেকে দুইটা কোষ তৈরি হয় আমরা জানি, এবং তাদের বৈশিষ্ট্য হয় একদম মায়ের সমান, অর্থাৎ অপত্য কোষ এবং যে মাদার সেল, এদের বৈশিষ্ট্য সেম হয় বা সমান হয়, এই জন্য বলা হয় সমীকরণিক কোষ বিভাজন, তাই না? তো আসি, এইখানে দুইটা কথা আছে বোল্ড হরফে দেখো দেওয়া আছে, সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। তো এই বইয়ে দাগাই নেই এরা কেন জানি, একটু দেখাই নিবা। এটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস কি? নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস। আরো সহজ ভাষায় যদি বলি, আমরা জানি হচ্ছে এই যে একটা কোষ, এই একটা কোষের এই যে ভিতরের অংশটাকে আমরা বলতেছি হচ্ছে সাইটোপ্লাজম, আর এই যে একদম কেন্দ্রে এটাকে বলতেছে নিউক্লিয়াস।
তাহলে এই নিউক্লিয়াসটা অর্ধেক হয়ে যাওয়াকে আমরা কি বলতেছি? ক্যারিওকাইনেসিস। আর নিউক্লিয়াসের বাইরে যে সাইটোপ্লাজম, এটা অর্ধেক হয়ে যাওয়াকে আমরা কি বলতেছি? সাইটোকাইনেসিস। খুবই সিম্পল। সাইটোপ্লাজমের বিভাজন হয় সাইটোকাইনেসিস প্রক্রিয়ায়। আর নিউক্লিয়াসটা একটু এক্সট্রা ভাবে আমাদের ক্যারিওকাইনেসিস ওয়ার্ডটা মনে রাখতে হবে। এখন আসি মাইটোসিসের ডেফিনিশন দিছে এরা। কি বলতেছে? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার করে বিভাজিত হয় তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। এখান থেকে আমাদের কি এমসিকিউ আসতে পারে? এখান থেকে আমাদের এভাবে এমসিকিউ আসতে পারে যে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? উত্তর কত? একবার। আবার আসতে পারে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোজোম কতবার বিভক্ত হয়? সেটার উত্তর কি হবে? একবার। এভাবেই মূলত এমসিকিউ গুলো সাধারণত আসে। তাহলে আমরা কি জানলাম? মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ই একবার করে বিভাজিত হয়। তারপরের যে হেডলাইন সেখানে কি বলে দেখি? যে কোষ বিভাজনে একটি দেহকোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে সম আকৃতির এবং সমগুণ সম্পন্ন দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করে সেটাকেই মূলত মাইটোসিস বলা হচ্ছে। তাহলে এখানে আমি খেয়াল রাখবো কোন ওয়ার্ডটার দিকে? সম আকৃতির এবং সমগুণ সম্পন্ন। অর্থাৎ মাতৃকোষ আ যেমন হবে অপত্য কোষও ঠিক তেমন হবে। সম আকৃতির এবং সমগুণ সম্পন্ন অর্থাৎ সমান সমান হবে। এজন্যই মাইটোসিস কি বলা হয়? সমীকরণী কোষ বিভাজন। তাহলে আমাদের খ দাগে আসে মাইটোসিসকে কেন সমীকরণী কোষ বিভাজন বলা হয় সেটার উত্তর আমরা আশা করি পেয়ে গেছি। এবার আসি আ এই যে কিছু বৈজ্ঞানিক নাম, এই বিজ্ঞানীর নামগুলো সাধারণত এইচএসসি তে আসে না কিন্তু অ্যাডমিশনে চলে আসে। মেডিকেল অ্যাডমিশন এবং ভার্সিটি অ্যাডমিশনে চলে আসতে পারে। দেখি কি বলতেছে? নিউক্লিয়াসের এরূপ বিভাজন সর্বপ্রথম দেখতে পান হচ্ছে শ্লাইখার এবং এটার নাম দেন হচ্ছে ক্যারিওকাইনেসিস। একটু আগে আমরা শিখলাম ক্যারিওকাইনেসিস কাকে বলে? নিউক্লিয়াসের বিভাজনকেই বলা হয় ক্যারিওকাইনেসিস। তাহলে এই ক্যারিওকাইনেসিস নামকরণ করেন কে? শ্লাইখার। এমসিকিউতে আসতে পারে। আর সর্বপ্রথম এই ক্যারিওকাইনেসিস লক্ষ্য করেন কে? সেটাও শ্লাইখার। এমসিকিউতে আসতে পারে। ঠিক আছে? এবার আমরা আসি ওয়াল্টার ফ্লেমিং আ এই এই প্রকার পূর্ণ বিভাজনকে মাইটোসিস নামে অভিহিত করেন। আমরা এই ওয়াল্টার ফ্লেমিং এর নাম কিন্তু একটু আগে পড়ছি। গত পেজে আমরা পড়ছি যে ওয়াল্টার ফ্লেমিং সর্বপ্রথম সামুদ্রিক স্যালামান্ডারের কোষে কোষ বিভাজন লক্ষ্য করেন। গত পেজে আমরা পড়ে আসছি। সেই ওয়াল্টার ফ্লেমিং এই মাইটোসিসের নামকরণটাও করেন। তাহলে ক্যারিওকাইনেসিস নামকরণ করেন কে? শ্লাইখার। আর মাইটোসিস নামকরণ করেন কে? ওয়াল্টার ফ্লেমিং। তো এভাবে আমাদের এমসিকিউ গুলো চলে আসে। এবার আসি এই যে মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণী কোষ বিভাজন বলা হয় সেটা তো আমরা এখানে অনেক আলোচনা করলাম। সেই কথাগুলো এখানে লেখা আছে। এজন্য এখানে না পড়লেও চলবে। আমরা জানি ইকুয়েশনাল মানেই হচ্ছে সমীকরণিক বা সমান সমান। এবার আসি মাইটোসিস কোথায় ঘটে? এক কথায় বলতে গেলে মাইটোসিস ঘটবে দেহকোষে অর্থাৎ যেখানে বৃদ্ধির প্রয়োজন। কোথায় ঘটে? দেহকোষ অর্থাৎ যেখানে বৃদ্ধির প্রয়োজন। তাহলে একটু চিন্তা করি। মাইটোসিস প্রাণী উদ্ভিদের বিভাজন ক্ষমতা সম্পন্ন দৈহিক কোষে ঘটে। ওই যে আমি বললাম দেহকোষে ঘটে, সেটাই বলতেছে। দৈহিক কোষে ঘটে। যেমন উদ্ভিদের কাণ্ড তার শাখা-প্রশাখার শীর্ষ। দেখো একটা উদ্ভিদ যখন বাড়ে তখন তার বৃদ্ধিটা হয় কোথায়? উদ্ভিদের নিশ্চয়ই শাখা-প্রশাখার একদম শীর্ষবিন্দু অর্থাৎ কাণ্ডের শীর্ষবিন্দু। তাহলে যেহেতু ওখানে বৃদ্ধির প্রয়োজন তাহলে মাইটোসিস হবে। মূলের বর্ধিষ্ণু শীর্ষ। একটা মূল, উদ্ভিদের মূল যখন বাড়ে তখন সেটা কোথায় বাড়ে? তার শীর্ষেই বাড়ে। তাহলে সেখানে মাইটোসিস হবে। সেই সাথে ক্যাম্বিয়াম প্রভৃতি অঞ্চলে মাইটোসিস হয়ে থাকে। এবার আসি সবচেয়ে একটু ঝামেলায় পড়ে যায় অনেকে সেটা হচ্ছে জনন অঙ্গের গঠন ও বৃদ্ধিতে মায়োসিস প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। এই এমসিকিউটা অনেকের একটু ঝামেলা হয়ে যায়। দেখো আমরা জানি মিয়োসিস প্রক্রিয়ায় জনন কোষ তৈরি হয়। আমি আবার বলতেছি মিয়োসিস প্রক্রিয়ায় জনন কোষ তৈরি হয় অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়। কিন্তু জনন অঙ্গের কথা যদি বলি, জনন অঙ্গও তো একটা দেহকোষ। জনন অঙ্গেও তো আমাদের দেহেরই একটা পার্ট। তাহলে জনন অঙ্গের বৃদ্ধি হবে কোন প্রক্রিয়ায়? নিশ্চয়ই মাইটোসিস। কারণ আমি শুরুতেই বলছি হচ্ছে আমাদের দেহের যে বৃদ্ধি ঘটে, আমাদের দেহকোষ যে বিভাজিত হয় সেটা মাইটোসিস প্রক্রিয়ায়। তাহলে জনন অঙ্গও তো আমাদের দেহেরই একটা কোষ। তাহলে সেটারও বৃদ্ধি কিভাবে ঘটে? মাইটোসিস প্রক্রিয়ায়। এই এমসিকিউটা অনেক সময় অনেকে আ মানে ঝামেলায় পড়ে যায়। যে আসলে আ জনন অঙ্গের গঠন নাকি জনন কোষ, এই জনন অঙ্গ নাকি জনন কোষ এখানে ঝামেলায় পড়ে যায়। আমি আবার ক্লিয়ার করতেছি। জনন অঙ্গের গঠন এবং বৃদ্ধিতে ভূমিকা রাখে কে? মাইটোসিস। আর জনন কোষ তৈরি হয় কোন প্রক্রিয়ায়? মিয়োসিস। ওকে, আমরা এবার নেক্সট পেজে চলে যাই। দেখো এখানে মাইটোসিসের বৈশিষ্ট্য দেওয়া আছে। মাইটোসিস প্রক্রিয়ায় কি হয়, কিভাবে কি হয় এগুলো সম্পর্কে সামান্য একটু ধারণা দেওয়া আছে। তো আমরা এটা একটু পরে পড়বো। কারণ আমরা যখন মাইটোসিসের সম্পূর্ণ প্রক্রিয়াটা পড়ে ফেলবো আমাদের কাছে এটা খুবই সহজ হয়ে যাবে। তো আমরা এটা আপাতত বাদ রাখলাম। আমরা চলে আসি কোথায়? কোষচক্র বা ইন্টারফেস। কোষচক্র ও ইন্টারফেস। কোষচক্র ইংরেজিতে কি বলি? সেল সাইকেল।
এখন চক্র মানে কি? আমরা ছোটবেলা থেকে পড়তেছি যে হচ্ছে কোনো একটা জিনিস যেখানে আছে সেখান থেকে ঘুরে আবার সেখানে চলে আসাকেই কি বলি? সেটাকেই বলি একটা চক্র। তাহলে আমাদের মানুষের জীবনচক্র কি হবে? একটা মানুষ জন্ম নিল। জন্ম নেওয়ার পরে হচ্ছে আ সে বড় হলো। বড় হওয়ার পরে আবার একটা বাচ্চা জন্ম দিল। সেই বাচ্চা আবার বড় হলো। এভাবেও আমাদের জীবনচক্র বলতে পারি। বা এভাবেও বলতে পারি একটা বাচ্চা জন্ম নিল, সে বড় হলো, একসময় মারা গেল। এই যে পুরা চক্রটা মানে যেখান থেকে শুরু সেখানেই আবার শেষ, এটাকে আমরা মেইনলি চক্র বলি। তাহলে একটা কোষেরও চক্র আছে। সেই চক্রটা কি? একটা কোষ সৃষ্টি হচ্ছে অর্থাৎ মানুষ যেমন জন্ম নিচ্ছে তেমন। তারপরে সেই কোষটা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ মানুষ যেমন বড় হয় তেমন। তারপর পরবর্তীতে সেই কোষটা বিভাজিত হয়ে নতুন ২ টা কোষ তৈরি হচ্ছে। এই যে চক্রটাকে আমরা বলতেছি কোষচক্র। আবার বলি, একটা কোষ তৈরি হলো। ধরো এখান থেকে একটা কোষ তৈরি হলো। সে আস্তে, আস্তে বড় হলো। বড় হওয়ার পরে সে আবার বিভাজিত হয়ে নতুন ২ টা কোষ তৈরি হবে। সেই কোষটা আবার আস্তে, আস্তে বড় হবে। তারাও বিভাজিত হয়ে আবার নতুন কোষ তৈরি হবে। এই যে চক্রটাকে আমরা বলতেছি কোষচক্র বা সেল সাইকেল। তো সর্বপ্রথম এই সেল সাইকেলের প্রস্তাবনা কে করেন? হার্ডওয়ার্ড ও পেল্ক নামক একজন বিজ্ঞানী। তো এই এমসিকিউ এটাও আমাদের এমসিকিউতে আসতে পারে। মনে রাখবা বিজ্ঞানীর নাম সাধারণত আসে না। বিশেষ করে এইচএসসি তে আসে না। কিন্তু কোশ্চেন যদি কঠিন করতে চায় বিজ্ঞানীর নাম চলে আসবে। এবার আমরা আসি মেডিকেল অ্যাডমিশন এবং ভার্সিটি অ্যাডমিশন গুলাতেও। এখানেও বিজ্ঞানীর নাম খুব একটা আসে না। কিন্তু মেডিকেল এবং ভার্সিটি অ্যাডমিশন গুলাতে কোশ্চেন মাঝে, মাঝে কঠিন করাতে চায়। যে কিছু কোশ্চেন এমন দিতে চায় যেন কোনো স্টুডেন্টই না পারে। তখন এই বৈজ্ঞানিক নামগুলো দিয়ে দিতে পারে। এখন তুমি যদি কষ্ট করে এই কঠিন নামগুলো একটু পড়ে ফেলো তাহলে কিন্তু তুমি অনেক আগায় থাকবে অন্যদের থেকে। এখন আসি, আমাদের দেহে কি পরিমাণ কোষ থাকে? একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে ১০০ ট্রিলিয়ন কোষ থাকে। অর্থাৎ ১০০ × 10^14 এত পরিমাণ কোষ থাকে, যেটা মূলত আমরা যদি খাতায় লিখতে যাই ০, ০, ০, ০ করতে, করতে মানে প্রচুর একটা সংখ্যা। এবার আসি, কিছু কোষ আসে তারা দ্রুত বিভাজিত হয়। এখন চিন্তা করো কারা দ্রুত বিভাজিত হয়? যেমন ভ্রূণ। ভ্রূণ মানে কি? আমরা জানি আমরা যখন মায়ের পেটে থাকি তখন একদম আমাদের শুরুর দিকে অবস্থাকে আমরা মূলত ভ্রূণ বলি। তো ওই সময় কিন্তু বাচ্চা খুব দ্রুত বেড়ে যায়, তাই না? আস্তে, আস্তে বড় হতে থাকে। তাহলে এই ভ্রূণ খুব দ্রুত বিভাজিত হয়, আমরা এভাবে মনে রাখবো। মূল, একটা মূল মাটির নিচে দ্রুত বাড়তে থাকে আমরা জানি। কাণ্ডের শীর্ষ, একটা গাছ যখন বড় হয় তখন তার শীর্ষটাই সবচেয়ে দ্রুত বাড়তে থাকে। তাহলে এভাবে আমরা ইজিলি বুঝে ফেলতে পারবো যে দ্রুত বিভাজিত হয় কারা? সেটা হচ্ছে ভ্রূণ, মূল এবং কাণ্ডের শীর্ষ। হয়ে গেল। এবার আসি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেটা এখান থেকে মেডিকেলে আসছে অলরেডি। সেটা কি? অনেক কোষ আছে তারা কখনোই বিভাজিত হয় না। এমসিকিউতে আসে নিচের কোন কোষটি বিভাজিত হয় না? এখন আমরা কয়েকটা কয়েকটা কোষের নামে এমনি জানি যে আরবিসি বা লাল রক্তকোষ কখনো বিভাজিত হয় না। পেশি কোষ কখনো বিভাজিত হয় না। যদিও আমাদের মাংসপেশির কোষগুলো বিভাজিত হয় বিভিন্ন প্রক্রিয়ায়, কিন্তু আমাদের বইয়ে যেটা বলবে আমরা সেটার দিকে ফোকাস করব। তাহলে পেশি কোষ এবং স্নায়ু কোষ এই ২ টা আলাদাভাবে মনে রাখবো। এরাও বিভাজিত হয় না। তারপরে উদ্ভিদের স্থায়ী কোষসমূহ। একটা কোষ স্থায়ী হয়ে গেছে। অর্থাৎ সে একদম ফিক্সড হয়ে গেছে। সে নিশ্চয়ই আর বাড়বে না। তাহলে স্থায়ী কোষও বিভাজিত হবে না। তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিবা। আমি কিন্তু তোমাদের একদম ক্লাসের শেষে কিছু কোয়েশ্চেন করব যেগুলো অলরেডি মেডিকেলে চলে আসছে। এই কোয়েশ্চেন গুলোই করব। দেখব তোমরা আসলে ওই কোয়েশ্চেন গুলো পারতেছো কিনা। ওকে, এবার আমরা আসি। এই কোষ চক্রকে ২ টি প্রধান ধাপে ভাগ করছে। একটা হচ্ছে এম ফেজ, যেটার আরেক নাম হচ্ছে মাইটোসিস, আরেকটা নাম হচ্ছে ইন্টারফেজ। তো এটা আসলে কোন ধাপে কি হয় এগুলো আমাদের এমসিকিউতে খুব বেশি আসে। এজন্য আমরা এটা একটু শিখে নিব। আমি একটা আলাদা চিত্র করে রাখছি তোমাদের জন্য। একটু দেখাই। এই যে এটাকে আমি বলতেছি সেল সাইকেল। ঠিক আছে? তো এই সেল সাইকেল গুলোকে আমি ২ টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে এম ফেজ। এই যে দেখো যে লাল করে দেওয়া আছে এম ফেজ। এই এম ফেজ একটা ভাগে, আর বাকি এই যে পুরাটাই এটাকে বলা হয় ইন্টারফেজ। আমি আবার বলতেছি কোষচক্রকে ২ টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এম ফেজ, আর বাকি এই যে ৩ টা এই পুরাটাকেই বলা হয় হচ্ছে ইন্টারফেজ। এখন আমরা এম ফেজটাকে কি বলি? এম ফেজটাকেই মূলত মাইটোসিস কোষ বিভাজন বলি। তো আমরা ওই যে বলি যে মাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন, সেই মাইটোসিস কোষ বিভাজনটা অ্যাকচুয়ালি কি? কোষচক্রের এম ফেজ অংশটাকেই মাইটোসিস কোষ বিভাজন বলি। এখন দেখো একটা কোষ চক্র অর্থাৎ উদ্ভিদের একটা কোষের পুরা জীবন চক্র। এই পুরা জীবন চক্রের মাত্র খুব অল্প সময় হচ্ছে সে মাইটোসিস কোষ বিভাজন পর্যায়ে আছে। আর বাকি পুরাটা সময় সে কোথায় আছে? ইন্টারফেজ। তো আমরা কি বলি এটাকে? একটা কোষ সাধারণত ৫ থেকে ১০% সময় মাত্র
মাইটোসিস ফেজে বা এম ফেজে থাকে। আর বাকি কত পার্সেন্ট থাকলো? ৫ থেকে 10% বাদ দিলে কত থাকে? ৯০ থেকে ৯৫% সময় থাকে সে কোথায়? ইন্টারফেজে। এখন আসি, এই ইন্টারফেজকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করি। সেটা কি? জিওন দশা, এস দশা, জি2 দশা। তাহলে জিওন দশা, এস দশা, জি2 দশা এরা কার অংশ? এরা কিন্তু ইন্টারফেজের অংশ। এরা ৩ জন মিলেই মূলত ইন্টারফেজ। এখন জিওন কে বলা হয় গ্যাপ অন, জি2 কে বলা হয় গ্যাপ টু, এস কে বলা হয় সিনথেসিস ফেজ। যাক এগুলো সম্পর্কে আমরা একটু পরে আরো জানবো। এখান থেকে আমাদের মেইনলি এমসিকিউতে কি আসে? এখান থেকে আমাদের এমসিকিউতে আসে জিওন দশায় কি হয়, এস দশায় কি হয়, জি2 দশায় কি হয়। তো একটু মুখস্থ করে ফেলতে হবে আমাদের। জিওন দশায় হচ্ছে সিডিকে নামক এক ধরনের এনজাইম তৈরি হয়। জিওন দশায় কি হয়? সিডিকে তৈরি হয়। তারপরে কি হয়? ডিএনএ, আরএনএ এবং প্রোটিন তৈরির উপাদান তৈরি হয়। আমরা জানি আমাদের কোষের ভিতরে ডিএনএ থাকে, আরএনএ থাকে, প্রোটিন থাকে। এগুলো তৈরির জন্য উপাদান বা মাল মশলা তৈরি হয় হচ্ছে জিওন দশায়। দেন জীবন দশায় একটা কোষ মারাও যেতে পারে। ধরো একটা কোষ বিভাজিত হয়েছে, বিভাজিত হওয়ার পরে সে আর বিভাজিত হতে চাচ্ছে না, তখন সে কোথায় এসে আটকে যাবে? এই জীবন দশায়। তাহলে জীবন দশা সম্পর্কে আমি আবার বলি। ১ নম্বর হচ্ছে সিডিকে তৈরি হয়, ২ নম্বর ডিএনএ আরএনএ ও প্রোটিন তৈরির উপাদান তৈরি হয়, ৩ নম্বর একটা কোষ মারা যায়। এস দশায় কি হয়? এস দশার ইংরেজিতে আমরা বলি এসতে সিনথেসিস, আর সিনথেসিস মানে তৈরি হওয়া। এসতে কি? সিনথেসিস, আর সিনথেসিস মানে তৈরি হওয়া। তাহলে এস দশায় কোনো একটা জিনিস তৈরি হবে। এখন কি তৈরি হবে? ডিএনএ তৈরি হবে। একটু খেয়াল করো, এই এস দশার আগের দশায় কিন্তু এই ডিএনএ তৈরির যে মাল মশলা অর্থাৎ উপাদান তৈরি হয়ে গেছিল। তাহলে মাল মশলা চলে আসছে। এখন এবার মেইন জিনিসটা তৈরি হয়ে গেল, ডিএনএ তৈরি হয়ে গেল। এবার আসি জি টু দশায় কি হবে? দেখো জি টু দশার কিছু পরেই আছে হচ্ছে এম দশা বা হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজন। অর্থাৎ সে কোষটা বিভাজিত হবে। আর একটা কোষ যখন বিভাজিত হতে যায় তার নিশ্চয়ই অনেক শক্তির প্রয়োজন হবে। চিন্তা করো একটা মা যখন বাচ্চা দিতে যায় তার নিশ্চয়ই শক্তির প্রয়োজন, বেশি করে খেতে বলা হয়। তাহলে জি টু দশায় নিশ্চয়ই তার একটু বেশি করে খাওয়া দাওয়া করতে হবে বা বেশি করে শক্তির প্রয়োজন হবে, কারণ একটু পরে সে মাইটোসিস কোষ বিভাজনে চলে যাবে। সেজন্যই জি টু দশায় মূলত এটিপি তৈরি হয়। আমরা জানি এটিপি মানে হচ্ছে শক্তি। তাহলে শক্তি বা এটিপি কখন তৈরি হয়? জি টু দশায়, অর্থাৎ মাইটোসিসের কিছুটা আগে। এবার আসি মাইক্রোটিউবাল সৃষ্টি এবং সেন্ট্রোমিয়ার বিভাজন, এগুলোর দিকে আমরা একটু খেয়াল রাখি। তোমরা জানো যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোনো একটা সময় মাইটোসিসের যে কোনো একটা সময় আহ, স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। মূলত এই স্পিন্ডল যন্ত্র তৈরিতে এই মাইক্রোটিউবালস ভূমিকা পালন করে। তাহলে যেহেতু এইখানে যে স্পিন্ডল যন্ত্র তৈরি হবে, তাহলে তার একটু আগেই আমার এই স্পিন্ডল যন্ত্র তৈরির উপাদানটা প্রয়োজন, অর্থাৎ মাইক্রোটিউবালটা প্রয়োজন। সেজন্যই জি টু দশায় মাইক্রোটিউবাল তৈরি হচ্ছে। এবার আসি সেন্ট্রোমিয়ারের বিভাজনটা। মূলত প্রাণীদেহে সেন্ট্রোমিয়ার থাকে, আমরা এটা জানি। তো মাথায় রাখবা সেন্ট্রোমিয়ার কোথায় থাকে? সাধারণত প্রাণী কোষে। তো প্রাণী কোষে মাইক্রোটিউবল তৈরি হওয়ার জন্য বা স্পিন্ডল যন্ত্র তৈরি হওয়ার জন্য এই সেন্ট্রোমিয়ারটা ভূমিকা রাখে। তাহলে সেন্ট্রোমিয়ারের কাজ কি? মাইটোসিসের সময় স্পিন্ডল যন্ত্র তৈরিতে এরা ভূমিকা রাখে। তাহলে যেহেতু জি টু দশার একটু পরে মাইটোসিস, অর্থাৎ মাইটোসিসের একটু আগে জি টু দশা, তাহলে এই সময় আমার সেন্ট্রোমিয়ারটা বিভাজিত হয়ে স্পিন্ডল যন্ত্র তৈরির উপাদানগুলো রেডি রাখতে হবে, যেন এম ফেজে সে সহজেই এই স্পিন্ডল যন্ত্রটা তৈরি করে ফেলতে পারে। তো এইভাবে আমরা যদি বুঝে বুঝে পড়ি তাহলে আমাদের ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড মনে থাকবে। তো আমরা আবার আসি, পুরো সেল সাইকেলটা আবার আসি। এম ফেজ, এখানে মাইটোসিস হচ্ছে। জিওন দশায় ৩টা কাজ হয়। একটা হচ্ছে সিডিকে তৈরি হচ্ছে, ডিএনএ আরএনএ প্রোটিন তৈরির মাল মশলা বা উপাদান তৈরি হচ্ছে, আর একটা কোষ যদি মারা যেতে চায় সে জিওন দশায় এসে আটকে যাচ্ছে। এস ফেজতে এসতে সিনথেসিস অর্থাৎ তৈরি হওয়া, তাহলে এখানে ডিএনএ তৈরি হচ্ছে। জি টু দশা এর একটু পরেই আছে কোষ বিভাজন, সেজন্য এই সময় তার প্রচুর শক্তি দরকার, তাই এটিপি তৈরি হচ্ছে। একটু পরেই তাকে স্পিন্ডল যন্ত্র তৈরি করতে হবে, তাই মাইক্রোটিউবাস এবং সেন্ট্রোমিয়ারের বিভাজন প্রয়োজন হচ্ছে। তো আমরা এভাবেই খুব সহজে আমরা পুরো সেল সাইকেলটাকে শিখে নিলাম। এখন আমরা আবার বইয়ে চলে যাই। এই যে আমরা দেখি, এই যে আমাদের মাইটোসিস কোষ বিভাজনটাকে মাত্র ৫ থেকে ১০% দেওয়া হয়েছে, আর বাকি এই যে পুরোটা সময় অর্থাৎ ইন্টারফেস, এটাকে সময় দেওয়া হয়েছে কত? ৯০ থেকে ৯৫%। তো এই জীবন দশায় সাধারণত ৩০ থেকে ৪০% সময় ব্যয় হয়। সময়গুলোর দিকে আমরা একটু খেয়াল রাখবো। এমসিকিউতে সাধারণত এগুলো আসে না, বাট কোশ্চেন যদি কঠিন করতে চাই যে কোনো সময় চলে আসতে পারে। তো জীবন দশায় সাধারণত সময় কি পরিমাণ ব্যয় হয়? জীবন দশায় আমাদের সময় ব্যয় হয় হচ্ছে ৩০ থেকে ৪০%। দেন আসি এজ দশায় আমাদের কি পরিমাণ সময় ব্যয় হয়? সেম। মনে রাখবা, সেমই মনে রাখবা, ৩০ থেকে ৪০ই মনে রাখো, কোনো সমস্যা নাই।
একটু যদি ভালোভাবে মনে রাখতে চাও সেক্ষেত্রে 30 থেকে 50%। ঠিক আছে? আর G2 দশায় কত? সেটা হচ্ছে 10 থেকে 20%। ঠিক আছে? তাহলে সবচেয়ে বেশি সময় নিচ্ছে কে? S দশা বা DNA তৈরির সময়টা। তারপরে G1 দশা, তারপরে হচ্ছে G2 দশা, আর সবচেয়ে কম সময় নিচ্ছে কে? মাইটোসিস। এবার আসি এই ইন্টারফেস পর্যায়কে প্রস্তুতি পর্যায়ে বলা হচ্ছে। রিটেনে আসতে পারে যে খদাগে যে ইন্টারফেস পর্যায়কে কেন প্রস্তুতি পর্যায়ে বলা হয়? কারণ দেখো, এই পুরা সময়টা সে কি করতেছে? নিজেকে প্রস্তুত করতেছে একটু পরে বিভাজিত হওয়ার জন্য। সে বিভাজিত হবে এজন্য নিজেকে প্রস্তুত করছে এই সময়। ডিএনএ তৈরি করছে, এটিপি তৈরি করছে, মাইক্রোটিউবল তৈরি করছে, অনেক কিছু তৈরি করছে। তো এজন্য এই সময়টাকে আমরা প্রস্তুতি পর্যায়ে বলি। তো এখন যদি আমাদের রুটিনে আসে যে কেন ইন্টারফেস পর্যায়কে প্রস্তুতি পর্যায়ে বলা হয়, আশা করি তোমরা পারবা। এবার যদি গদাগে আসে যে হচ্ছে কেন ইন্টারফেস পর্যায়ে হচ্ছে, সরি, ইন্টারফেস পর্যায়ে কি কি হয়, তখন তোমরা ভাগ ভাগ করে বলে দিতে পারবা জি অন দশায় এই জিনিসগুলো হয়, এস দশায় এই জিনিসগুলো হয়, G2 দশায় এই জিনিসগুলো হয়। তাহলে আমরা যদি এইভাবে পড়ি, আমাদের দেখো এমসিকিউ কভার হচ্ছে, এইচএসসি রিটেন কভার হচ্ছে এবং মেডিকেল অ্যাডমিশন কভার হচ্ছে। আমি আমার যে মেডিকেল অ্যাডমিশন স্টুডেন্ট গুলোকে যা পড়াচ্ছি, আমার এখনো কিছু স্টুডেন্ট আছে, তাদেরকে যেগুলো পড়াচ্ছি এই ঠিক একই স্টাইলেই কিন্তু তাদেরও পড়ায় থাকি, অর্থাৎ এই একই পড়াতেই তোমাদের মেডিকেল অ্যাডমিশনও হয়ে যাবে, ভার্সিটি অ্যাডমিশনও পড়া হয়ে যাবে। আমি বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদের পড়াবো। ঠিক আছে? এই পড়াইলে আসলে একটু কষ্ট হয়ে যায় যে প্রতিটা লাইন কষ্ট করে পড়া লাগতেছে। ভাইয়ারা কি সুন্দর বোর্ডে সহজ করে পড়ায়। কিন্তু আসলে বোর্ডে পড়ানো থেকে আমাদের বইয়ের প্রত্যেকটা লাইন পড়তে হবে অ্যাডমিশনের জন্য। এবং এই পড়াতেই আমাদের এইচএসসি তো এ প্লাস হবেই। এ প্লাস কেন? তুমি 90 আপ করতে পারবে। আমি নিজে হচ্ছে আ এই স্টাইলে পড়তাম এইচএসসিতে। আমার সবসময় বায়োলজিতে এবং ফিজিক্স, কেমিস্ট্রি গুলাতেও 90 আপ থাকতো। ঠিক আছে? কারণ এভাবে যদি তুমি পড়ো তোমার এমসিকিউ একটাও ভুল যাবে না, দেখবে সর্বোচ্চ 1-2টা ভুল যাইতে পারে। রিটেনেও তুমি খুব ভালো মার্ক পাবা। ঠিক আছে? তো এভাবে পড়লে তোমার এইচএসসি তেও এ প্লাস চলে আসতেছে খুব ভালোভাবেই। দ্বিতীয়ত ওই সময় না এইচএসসি তে থাকাকালীনই তোমার অ্যাডমিশন এবং ভার্সিটি অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন ২ টারই প্রস্তুতি হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এবার আমরা আসি, এই যে ইন্টারফেস পর্যায়টাকে কিছুটা পড়লাম, এই যে সময়কালও পড়ে ফেলছি, সেই সময়কালগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে? এখন দেখো ইন্টারফেসের সংজ্ঞা দেওয়া আছে এখানে। যে ২টা প আ আ ২ টা মায়োসিসের মধ্যবর্তী সময়কে মূলত ইন্টারফেজ বলা হয়। বইয়ের কোথাও একটা আছে। কি সংজ্ঞা দেওয়া হয় ইন্টারফেজের সংজ্ঞাটা কি? ২ টা মাইটোসিসের মধ্যবর্তী পর্যায়কে বলা হয় আ ইন্টারফেজ। তো আমরা একটু খেয়াল করি, এই সংজ্ঞাটা একটু প্রমাণ করি। ধরো এই একটা মাইটোসিস। এই মাইটোসিসের পরে এই যে সময়টা, এটা হচ্ছে ইন্টারফেজ, তারপরে আবার একটা মাইটোসিস। তার মানে ২ টা মাইটোসিস, তার মধ্যবর্তী পর্যায় হচ্ছে এটা। সেটাকে আমি ইন্টারফেজ বলি। আমি আবার ক্লিয়ার করতেছি। এটা মাইটোসিস পর্যায়। শুরু হলো ইন্টারফেস। ইন্টারফেস শুরু হতে, হতে শেষ হয়ে আবার একটা মাইটোসিস। তাহলে ২ টা মাইটোসিসের মধ্যবর্তী পর্যায়টাকে ইন্টারফেস বলতেছি। তাহলে ইন্টারফেসের সংজ্ঞাও আমরা খুব সহজে বুঝে ফেললাম। এবার আসি, এই যে কোষ চক্রটা নিয়ন্ত্রণ করে কে? পৃথিবীর প্রত্যেকটা জিনিসের নিয়ন্ত্রক আছে বা হচ্ছে যারা মেইনটেইন করে। তো এই একটা জেনেটিক প্রোগ্রাম দ্বারা কোষ চক্রটা নিয়ন্ত্রণ হয়। কোন ধরনের প্রোগ্রাম? জেনেটিক প্রোগ্রাম, অর্থাৎ আমাদের জিনেই ফিক্স করে দেওয়া আছে যে আসলে কোষ বিভাজনটা কখন হবে, কিভাবে হবে, এটা আমাদের জেনেটিক্যালি ফিক্স করে দেওয়া। সেজন্যই বলা হচ্ছে একটা জেনেটিক প্রোগ্রাম দ্বারা। দেখো আমরা প্রত্যেকটা ওয়ার্ডের ব্যাখ্যা জানতেছি। এই প্রত্যেকটা ওয়ার্ডের ব্যাখ্যা যদি জানি, আমাদের কিন্তু পড়া খুব সহজ হয়ে যাবে, আমাদের মুখস্থও করা লাগবে না, আমরা খুব ইজিলি বুঝে মনে রাখতে পারবো। এবার আসি, অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে সাইক্লিন সিডিকে যৌগ। তোমরা একটু চ্যাট বক্সে লেখো যে এই সাইক্লিন সিডিকে যৌগটা আমাদের যে ইন্টারফেস পর্যায়ের কখন তৈরি হয়েছিল, জি1 দশায় নাকি এস দশায় নাকি G2 দশায়? লেখো কেউ একজন, দেখি। তো এই অভ্যন্তরীণ উদ্দীপনা অর্থাৎ ভিতরে উদ্দীপনাটা প্রদান করে কে? সিডিকে যৌগ। আর বাহ্যিক উদ্দীপনা প্রদান করে কে? বাহ্যিক মানে বাইরের দিক থেকে এই উদ্দীপনাটা প্রদান করেন কে? বিভিন্ন হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর। হ্যাঁ, জীবন দশা। তুমি রূপা লিখছো জীবন দশা, হ্যাঁ। তাহলে দেখো আমরা এই চক্রটা যদি সুন্দর করে পারি, তাহলে দেখো আমাদের কাছে এই জিনিসগুলো খুব সহজ হয়ে গেল। এই সাইক্লিন কখন তৈরি হচ্ছে এগুলো আমরা খুব ইজিলি পড়ে ফেলবো। এবার আসি, আমাদের যে এই বাহ্যিক উদ্দীপনাকে প্রদান করে পড়লাম আমরা, সেটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর এবং হরমোন। এবার আমরা আসি আমাদের রক্ত সম্পর্কে, আমরা একটু কিছু জিনিস জানবো। আমরা জানি আমাদের লোহিত রক্তকণিকাগুলোকে বলা হয় কি? এরিথ্রোসাইট। লোহিত রক্তকণিকার আরেক নাম কি? এরিথ্রোসাইট। আর এই রক্তকণিকাগুলো কোথা থেকে তৈরি হয় আমরা জানি? বোন ম্যারো, অর্থাৎ আমাদের হাড়ের ভিতরে যে মজ্জা আছে এটাকে আমরা বলি বোন ম্যারো। তাহলে বোন ম্যারো জিনিসটা কি? বোনের ভিতরে, বোন মানে কি হাড়, তাহলে হাড়ের ভিতরে যে মজ্জা সেটাকে আমরা বলি বোন ম্যারো। তো ওইখান থেকেই মূলত আমাদের রক্তকণিকাগুলো তৈরি হয়। তাহলে লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? বোন ম্যারোতে, মনে রাখতে হবে। আর এই বোন ম্যারো থেকে লোহিত রক্তকণিকা তৈরি হওয়ার জন্য একটা
হরমোনের প্রয়োজন হয়, সেটার নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন। সেটার নাম কি? এরিথ্রোপয়েটিন। কিভাবে মনে রাখবো? যেহেতু লোহিত রক্তকণিকার নাম হচ্ছে এরিথ্রোসাইট, সেখান থেকে আসবে এরিথ্রোপয়েটিন। খুব সিম্পল। এখন এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে এই এরিথ্রোপয়েটিন কে ক্ষরণ করে? কিডনি। এরিথ্রোপয়েটিন কে ক্ষরণ করে? কিডনি ক্ষরণ করে। আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। এটা হচ্ছে এমসিকিউ তে খুব বেশি আসে। তাহলে আমি আবার বলি, আমাদের লোহিত রক্তকণিকা তৈরি করে কে? বোন ম্যারো। এই লোহিত রক্তকণিকা তৈরি করার জন্য কার প্রয়োজন হয়? এরিথ্রোপয়েটিন। সেই এরিথ্রোপয়েটিন কোথা থেকে ক্ষরণ হয়? কিডনি থেকে। খুব সুন্দর করে আমরা মনে রাখবো। আচ্ছা, এখন আমি সাধারণত যেভাবে পড়াই, আমার পড়ানোর সিস্টেম হচ্ছে আমি ৪০ মিনিট একটানা পড়াবো, যে টাইমটা আমাদের জুমটা দেয়। সেই ৪০ মিনিট একটানা পড়ার পরে আ সাধারণত আমি ১০ মিনিটের গ্যাপ দিই। এই গ্যাপে তোমরা আমি যেটুকু পড়াই দিছি সেই ১০ মিনিটে এটুকু তোমরা দ্রুত পড়ে ফেলবা। যার ফলে তোমাদের একবার রিভাইজ হয়ে যাবে খুব সহজেই। ঠিক আছে? তার ১০ মিনিট পরে আমরা আবার জুমে জয়েন করব এবং বাকিটা শেষ করব এভাবে। একটু পরে হয়তো আমাদের জুমের টাইম আউট হয়ে যাবে। আমরা ওই ১০ মিনিটে তোমরা হচ্ছে আ আমি যতটুকু অলরেডি পড়াইছি সেগুলো একবার দ্রুত রিভাইজ দিয়ে নিবা। আমরা আবার জুমের লিংক দিব ওই গ্রুপে। তোমরা আবার জয়েন করে ফেলবা ইনশাআল্লাহ। ওকে, আমরা এবার নেক্সটে চলে যাই। আসি। ইন্টারফেসে চলে আসি। ইন্টারফেস সম্পর্কে আমরা যেহেতু অলরেডি পড়ে ফেলছি যে ইন্টারফেস দশায় কখন কি হয়। তো একটু বইয়ে কি দিছে আমরা একটু দেখি। বইয়ে দেখো কি বলতেছে, ইন্টারফেস অবস্থাটি বেশ দীর্ঘ। এটা আমরা খুব ভালো করেই জানি। একটা কোষচক্রের প্রায় ৯০ থেকে ৯৫% সময়ই হচ্ছে ইন্টারফেস দশায় যায়। তাই না? এবার আসি, ইন্টারফেস অবস্থায় কোষের নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। কেন বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়? কারণ এই সময় কোষের নিজের ভিতরে অনেক রকমের কাজ কারবার চলতেছে। কখনো ডিএনএ তৈরি হচ্ছে, কখনো এটিপি তৈরি হচ্ছে, কখনো মাইক্রোটিউবুল তৈরি হচ্ছে। এই যে বিভিন্ন কাজ কারবার চলতেছে, এজন্যই মূলত ওই সময় নিউক্লিয়াসটিকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। কত পার্সেন্ট সময় লাগে সেটাও আমি তোমাদের বললাম। পরে কথা বলতেছি। তারপরে হচ্ছে আ ইন্টারফেস পর্যায়ে ৩ টা উপপর্যায় আছে আমরা জানি, সেটা হচ্ছে G1, S এবং G2, তাই না? এখন G1, S এবং G2 দশায় কি হয় সেটাও আমরা জেনে ফেলছি। এবার আসি, এইখানে একটা হেডলাইন দিয়ে দিছে তারা। একটু দেখে নিই। কি বলতেছে? টার্গেট কোষ। টার্গেট কোষ মানে কোন কোষটাকে বলা হচ্ছে? যে কোষটা বিভাজিত হবে। সেই কোষের সারফেস। সারফেস মানে কি? যে আমরা জানি যে আবরণ বা বাইরের যে আবরণ সেটাকে আমরা বলি সারফেস। এই টার্গেট কোষের বিশেষ ধরনের রিসেপ্টর প্রোটিনের সাথে গ্রোথ ফ্যাক্টর যুক্ত হয়ে কোষচক্র শুরু হওয়ার নির্দেশ দান করে। দেখো লাইনটা একটু কঠিন, তবুও আমাদের একটু পড়তে হবে। কি বলতেছে? একটা কোষ বিভাজিত হয়ে হবে, তার সারফেসে কিছু রিসেপ্টর যুক্ত থাকে। সেই রিসেপ্টরের সাথে কি যুক্ত হয়? গ্রোথ ফ্যাক্টর। এবং এভাবেই মূলত এই গ্রোথ ফ্যাক্টরটা নির্দেশ দেয় কোষচক্র শুরু করতে। আমি আবার বলতেছি, আমাদের যে কোষ, সেই কোষের যে সারফেস, সেই সারফেসে কিছু রিসেপ্টর প্রোটিন থাকে। সেই রিসেপ্টর প্রোটিনের সাথে কিছু গ্রোথ ফ্যাক্টর যুক্ত হয়, যারা মূলত এই কোষচক্রটাকে শুরু করার নির্দেশ দেয়। এবার আসি জীবন দশা। দেখো জীবন দশা সম্পর্কে আমরা অলরেডি সব পড়ে ফেলছি। তাই না? সেজন্য আমি আর এগুলো পড়াচ্ছি না। ওই যে পড়ে ফেলছি যে সাইক্লিন তৈরি হয়, এই তৈরি হয়, সেই তৈরি হয়। একটা কোষ যখন মারা যেতে চায় তখন এই জীবন দশায় মারা যায়। এই কথাগুলো এখানে লেখা। তাহলে এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। এস দশা দেখো, এস তে কি বলতেছে? এস তে সিনথেসিস। সিনথেসিস দশায় কি হবে? এস তে অবশ্যই ডিএনএ তৈরি হবে। তাই না? তো ডিএনএ রেপ্লিকেশন এর কথা বলছে। সেই এছাড়া আরো কথা বলছে এই সময় হিস্টোন প্রোটিন সংশ্লেষণ। এই ওয়ার্ডটাও একটু মনে রাখতে হবে। এস দশায় ডিএনএ তৈরি হয়, সেই সাথে হিস্টোন প্রোটিনও তৈরি হয়। তো তোমরা যদি প্রথম অধ্যায়ে পড়ে থাকো হিস্টোন প্রোটিন সম্পর্কে জানবা। যেহেতু আমি এখনো প্রথম অধ্যায়ে তোমাদের পড়াই নাই, সেজন্য আর হিস্টোন প্রোটিন সম্পর্কে খুব বেশি বলতেছি না। তো তোমরা মনে রাখবা এস দশায় ডিএনএ তৈরির সাথে সাথে হিস্টোন প্রোটিনও তৈরি হয়। কত পার্সেন্ট সময় লাগে সেটাও তো আমরা পড়ে ফেলছি। এবার আসি জি টু দশা। কি হয় একটু আগে আমরা পড়লাম, মাইক্রোটিউবুল তৈরি, সেন্ট্রোমিয়ার তৈরি, এটিপি তৈরি, এসব জিনিসগুলো আমরা পড়ে ফেলছি। এবার আসি, ম্যাচুরেশন প্রোগ্রামিং ফ্যাক্টর বা এমপিএফ নামক এক ধরনের প্রোটিনের প্রয়োজন পড়ে। কখন প্রয়োজন পড়ে? জি2 থেকে মাইটোসিসে প্রবেশ করতে। দেখো কি বলতেছে? জি2 থেকে মাইটোসিসে প্রবেশ করতে একটা ম্যাচুরেশন প্রোগ্রামিং ফ্যাক্টর এর প্রয়োজন পড়ে। জিনিসটা এমসিকিউতে আসতে পারে। এখন এটা আমরা কিভাবে মনে রাখবো? দেখো ম্যাচিউর মানে কি? ম্যাচিউর মানে প্রাপ্তবয়স্ক হওয়া, তাই না? একটা মা যখন বাচ্চা জন্ম দিবে তাকে অবশ্যই ম্যাচিউর হতে হবে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হতে হবে, তাই না? তাহলে এই যে জি2 থেকে মাইটোসিস অর্থাৎ বাচ্চা জন্ম দেওয়ার সময় যদি কেউ যেতে চায় তাকে নিশ্চয়ই ম্যাচিউর হতে হবে। তখন তার নিশ্চয়ই ম্যাচুরেশন প্রোগ্রামিং ফ্যাক্টর লাগবে। তাহলে দেখো আমরা যদি মুখস্থ করতাম জি2 থেকে মাইটোসিস যেতে আমাদের ম্যাচুরেশন প্রোগ্রামিং ফ্যাক্টর প্রয়োজন হয়। হ্যাঁ, মুখস্থ করতে কিন্তু আমাদের কষ্ট হয়ে যেত। তো আমরা যদি বুঝে মুখস্থ করি যে কেন এই ম্যাচুরেশন প্রোগ্রামিং ফ্যাক্টরটা প্রয়োজন হচ্ছে, তাহলে কিন্তু পড়াটা আমাদের সহজ হয়ে গেল। এবার কত পার্সেন্ট সময় লাগে সেটাও আমরা কিছু আগে পড়ে ফেলছি।